স্যার গুরবই গুলাটিয়ের নাম। কোনো ঠিকানা পাওয়া গেছে? আছে স্যার, ভরি ক্যানাল গাঁও। আগে গুরবই গুলাটিকে চেনো? হ্যাঁ, ও আমার বড় দাদা। কেন, কি হয়েছে? কোথায় ও? কি করে বলবো বলুন, কাল রাত থেকে তো বাড়ি আসেনি। গিয়েছিল কোথায়? যেখানেই মদ পাবে সেখানেই যাবে। কিন্তু স্যার আপনি আমাকে এসব জিজ্ঞেস করছেন কেন? আমরা ওর লাশ পেয়েছি। কি? মনে হচ্ছে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। কতবার বলেছি, সব সময় বলতাম ছেড়ে দাও মদ, এসব আর খেও না, কিন্তু শুনলে না, কথা শুনলে না। এটা কি অ্যাক্সিডেন্টই ছিল? সে কি নেশায় বুঁদ হয়ে পড়ে গিয়েছিল, নাকি কেউ তাকে ধাক্কা দিয়েছিল আর তারপর তার উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যায়? জানিস, আমাদের আমেরিকায় খেতে ভালো ছিল। একটা কথা শুনবি? আমাকে ধাক্কা দিতে কেন রে বাবা? আরে বয়ে গেলাম তো। হাতটা ধর, একটু ওঠা, আমি পড়ে গেলাম তো। কেউ এই বিষয়ে ঘুণাক্ষরেও জানতে পারেনি যে গুলবীর গুলাটির মৃত্যুটা কোনো দুর্ঘটনা ছিল না, বরং তাকে হত্যা করা হয়েছিল। হয়তো গুলবীর গুলাটির হত্যার ষড়যন্ত্রের কথা কারো ধারণাতেও আসতো না যদি না 1 বছর পর আরও একটা অপরাধ সংগঠিত হতো, যেটা দেখে তো মনে হচ্ছিল আত্মহত্যার ঘটনা, কিন্তু আসলে ছিল হত্যা।
স্যার, এই মহিলা রাজুর মা, বন্দনা শর্মা। আর ও বাবা? না স্যার, আমরা জানি না এই লোকটাকে। স্যার, মহিলাটার 3টে গুলি লেগেছে আর লোকটার একটা। গানে 2টো রাউন্ড বাকি আছে আর সাইলেন্সারও লাগানো। স্যার, রাজুর বাবার নাম গিরিশ শর্মা। কোথায় ও? ওর মায়ের সাথে কোটলা বস্তিতে থাকে। এমনিতে ওকে আমি খবর করে দিয়েছি। এমনও হতে পারে প্রথমে হয়তো মহিলাকে গুলি করে, তারপর হয়তো নিজেকে মারে। পসিবল স্যার, প্রথমে মার্ডার তারপর সুইসাইড। বন্ধনা? স্যার, ও রাজুর বাবা, বন্দনার হাজব্যান্ড গিরিশ শর্মা। স্যার, কি করে বলি আপনাকে? যেমনটা আছে তেমনটাই বলুন। আপনার অনুমান কি ঘটেছিল? স্যার, ওর নাম বাবলু ছিল। ও একটা ক্রিমিনাল ছিল স্যার। আমার স্ত্রী বন্দনার আর ওর মধ্যে স্যার অ্যাফেয়ার ছিল। বাড়িটা কি বাবলুর নামে? না স্যার, না না, বাড়িটা আমার স্যার, ওটা আমার ছেলে। কিন্তু ওই হারামজাদা বদমাইশটা আমার বাড়িটার আমার স্ত্রীকে কবজা করে নিয়েছিল স্যার। আর আমার ওয়াইফ ওর সঙ্গে থাকতে চেয়েছিল স্যার। তুমি মিথ্যে দোষ দিচ্ছ আমাকে। আমি দোষ দিচ্ছি না, আমি জানি এটাই সত্যি। আমি জানি যে বাড়িতে আমি না থাকলে এখানে বাবলু কি করতে আসে। আর ও তখনই কেন আসে যখন আমি অফিসে থাকি আর যখন ছেলে স্কুলে যায়। কি চলছে কি তোমাদের মধ্যে? কিচ্ছু না, ও শুধু আমার বন্ধু। বন্ধু? সত্যি কথা জানতে চাও? সত্যি কথা জানতে চাও? শোনো, বাবলু শুধু আমার বন্ধু নয়, বন্ধুর থেকেও আপন। ব্যাস, এখন মারো, মারো না আমাকে, মারো। ওর সঙ্গে বাবলুর ওর কোনো বন্ধুর মাধ্যমে আলাপ হয়েছিল, আর সেটা আমি পরে জানতে পারি যে ও কত বড় ক্রিমিনাল ছিল। স্যারও অনেক মার্ডার করেছে। আপনি ওই রেকর্ডগুলো চেক করে দেখুন না, ওর সমস্ত কালো ইতিহাস আপনি জানতে পেরে যাবেন। ওর ওর আসল নাম ছিল ধরমজিৎ সুরি। আমার ওয়াইফ আর ওর মধ্যে সম্পর্ক ছিল স্যার। যদি তুই বন্দনাকে আবার মেরেছিস না, তাহলে ওটা আমার বউ। তোর বউ? হ্যাঁ, তোর বউ? তোর বউ তো কি হয়েছে? আমি পছন্দ করি ওকে। আমি যদি তুই ওর গায়ে আরেকবার হাত তুলিস না, তাহলে তোকে জানি মেরে দেবো, বুঝলি? বুঝলি? ও আমাকে হুমকি দিচ্ছিল স্যার, কারণ আমার আর আমার স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল, আর আমার স্ত্রীও ওরই সাইড নিচ্ছিল। তারপর একদিন ওরা দুজনে তুই আমার বাড়িতে কি করছিস? গিরিশ, আজকের পর তুই কখনোই দরজাটা ধাক্কাবি না আর এই বাড়িতে পা রাখবি না। কি বলছিস তুই? এটা আমার বাড়ি ছিল, এখন আর নেই। বন্দনা, এ কি ফালতু বকছে? ঠিক বলছো, এখন থেকে আমি ওর সাথেই থাকবো। শুনেছিস? চল এখান থেকে পড়। বললেই হলো? এটা আমার বাড়ি, এটা আমার স্ত্রী, এটা আমার ছেলে। ছিল, এরা সব তোর ছিল। এখন তোর কিছুই নেই।
যেগুলো তোর ছিল সেগুলো আমার হয়ে গেছে। হ্যাঁ, তোর কাছে এখন একটা জিনিস রয়েছে, তোর জান, সেটাও আমার দয়ায়। এখানে যদি আরো একবার আসিস না, সেটাও কেড়ে নেবো। চল যা এখান থেকে। ও আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, আমার সব কিছু কেড়ে নিয়েছিল ও, আমার বাড়িটাকে, আমার স্ত্রীকে, এমনকি আমার ছেলেকেও। আর আমি চুপচাপ নীরবে সব মেনে নিই। তারপরে আমি আমার মায়ের কাছে থাকতে চলে যাই, বস্তি কোটলাতে। এখন আমি ওখানেই থাকি। কদিন ধরে চলছে এইসব? 6 মাস হয়ে গেছে। ও তোমার থেকে তোমার বাড়ি, তোমার স্ত্রী, তোমার ছেলে সবকিছু কেড়ে নিয়েছিল। তাও তুমি পুলিশের কাছে আসোনি, কোনো কমপ্লেন লেখাওনি। জানতে পারি কেন? আমি আপনাকে বললাম না যে ও অনেক মার্ডার করেছিল, আর সব বাড়িও ছাড়া পেয়ে যায়। ও আমাকে অনেক অপমান করেছিল, আমার জীবন শেষ করে দিয়েছিল ও। এই সব কিছু আমি বদলাতে চেয়েছিলাম স্যার, কিন্তু তারপর এটা ভাবলাম যে আমি কার জন্য লড়বো, কেন লড়বো আমি? ওই মহিলার জন্য, যে একটা ক্রিমিনালের জন্য আমাকে ছেড়ে দিয়েছে আর আমার পিছে ছুরি মেরেছে। হ্যাঁ স্যার, আমার ছেলে খুব ছোট। আমার মনে হয়েছিল এখন ওর কাছে ওর মায়ের খুব প্রয়োজন। এই জন্য আমি সব সহ্য করে নিই। এটাই ভাবতে থাকি যে ভগবান নিশ্চয়ই এর বিচার করবেন, একদিন নিশ্চয়ই এর বিচার হবে স্যার, উনি এদেরকে বিচার করবেন। এখন দেখলেন তো স্যার, আজ ভগবান তার বিচার দেখিয়ে দিয়েছে। দেখে মনে হচ্ছে বাবলু যেন প্রথমে বন্দনাকে মেরেছে, তারপর নিজেকে মেরেছে। ক্রিমিনালের সঙ্গে সম্পর্ক রাখলে ওর ভাগ্যে তো এটাই জুটবে স্যার। আচ্ছা রাজু, আমাদের একটা কথা বলো, এই যে বাবলু, ও তোমার মার তোমার সাথেই থাকতো? এই বাবলুর সাথে তোমার মায়ের কোনোদিনও কোনো ঝগড়া হয়েছিল? জানি না, আমি বাবলু কাকুর সাথে খুব কম কথা বলতাম, আর উনিও আমার সাথে খুব কম কথা বলতো। তোমার মা কি কখনো তোমাকে বলেছে যে বাবলুর সাথে ওনার কখনো কোনো ঝামেলা হয়েছে, বা তুমি এরকম কিছু শুনেছ? না, মা এরকম কিচ্ছু বলেনি আমায়। এ পর্যন্ত ঘটা দুটো মৃত্যু বাবলু আর বন্দনার, এর সঙ্গে কি 1 বছর আগে ঘটে যাওয়া গুলবির গুলাটির তথাকথিত অ্যাক্সিডেন্টের কোনো সম্পর্ক ছিল? এই হত্যা এবং আত্মহত্যার কারণ প্রকাশ্যে আসা এখনো বাকি ছিল। স্যার, বাবলুর স্ত্রী এসেছে ওর বডি নিতে। হ্যাঁ স্যার, আমি জানতাম ও বন্দনা নামে কোনো একটা মেয়ের সাথে থাকতো, কিন্তু ওই মহিলার সাথে কখনো দেখা করিনি। আপনি আপনার স্বামীর কাজকর্মের ব্যাপারে জানতেন? মানে ও বাইরে কি করতো? বদমাশ ছিল, খারাপ কাজ করত। আপনি কিছু জানেন যে ও কেন প্রথমে বন্দনাকে মারে আর তারপর নিজেকে মেরে ফেলে? না স্যার, আমি জানি না ওই খারাপ কাজগুলো কেন করত। আর 5 জনের মতো ছিল না। চাইলে আপনি আমার বাড়ির তল্লাশি করতে পারেন, যদি কাজের কিছু পেয়ে যান, যাতে বুঝতে পারেন ও কি কাজ করত, ও বন্দনাকে কেন মারলো, আর সাথে নিজেকে কেন মারলো, ওটা তো আমিও জানতে চাই। আর জানতে চাই ও কেন নিজের বউ বাচ্চার খেয়াল কোনোদিনও রাখেনি। ইন্সপেক্টর, আমার মনে হয় এটা সুইসাইডের কেস না। তাহলে? এই মহিলার 3টে গুলি লেগেছে, 2টো স্টমাক রিজনে আর একটা হার্ট রিজনে। আর বাবলুর লেগেছে 1টা গুলি। গুলি এই পিছন থেকে লেগেছে, সামনে থেকে বেরিয়েছে। যদি এটা সুইসাইড হতো তাহলে এমনটা হতো না। দেখুন, এই দেখুন, খুব মুশকিল, যে কোনো হাত দিয়ে করা। যদি এটা সুইসাইড হতো তাহলেও এইভাবে মারতো, আর যদিও লেফটি হতো তো এইখানে। এটা মার্ডার বা সুইসাইড না, ডাবল মার্ডার।
ডাবল মার্ডার। সাইলেন্সার গান দিয়ে। বাবলুর ক্রিমিনাল রেকর্ড ছিল, তাই ওর কাছে বন্দুক থাকাটা স্বাভাবিক। মানে অন্য কেউ বাড়িতে এসেছিল আর দুজনকে মেরে চলে গেছে। ডাবল মার্ডার মানে পরিষ্কার একজনই সাসপেক্ট হয়, আমাদের গিরিশ। ইয়েস স্যার। আর ওর কাছে দুটো মার্ডারের কারণও ছিল। ওকে নিজের বাড়ি থেকেই তাড়িয়ে দেওয়া হয়েছিল, ওকে নিজের বউ বাচ্চা থেকে দূরে করা হয়েছিল। স্বাভাবিক, ওর তো রাগ হবেই। স্যার প্রথমে বাবলু, তারপর ওর নিজের বউর ওপরে বদলা। যদিও বাবলু ওকে বাড়িতে আসতে মানা করেছিল, তবুও নিজের বাড়িতে তো আসতেই পারে। অর্জুন, গিরিশের ব্যাপারে খোঁজ নাও, আমাদেরও মিথ্যে বলছে। স্যার রাজু, বাবা রাজু, মা তো আর নেই, কিন্তু তুই চিন্তা করিস না, আমি তোর সঙ্গে আছি। কিন্তু তুই জানিস তো আমি তোকে ছেড়ে কেন চলে গিয়েছিলাম? কিন্তু আর তোকে ছেড়ে আমি কোনোদিন যাব না। আমি সারা জীবন তোর সঙ্গে থাকবো, ঠিক আছে? বলে আমার বাবা, আমার বাবা। স্যার এই গিরিশ মিথ্যে বলছে। বাবলু বন্দনার কোনো বন্ধুর বন্ধু ছিল না। আমারও ওই গিরিশের গল্প মিথ্যে মনে হয়েছিল। স্যার এই যে গিরিশ বলে ছেলেটা এজেন্টের কাজ করে, পাসপোর্ট, লাইসেন্স, ইন্স্যুরেন্স, জমি, বাড়ি সবকিছুর কাজ করে। এই 3 বছর আগে ও ভাড়ার জন্য একটা ক্লায়েন্ট পেয়েছিল, তাকে ও ঠকিয়েছিল। মোহন বাবু, আপনি বুঝতে পারছেন না, অফিস একদম প্রাইম কমপ্লেক্সে খুব সুবিধের জায়গা। অন্য কেউ হলে 3 লাখ টাকা চাইতো শুধুমাত্র ডিপোজিটের জন্য। এ তো পার্টি আমার চেনা ছিল বলে আমি 1.5 লক্ষ টাকা রাজি করিয়ে নিয়েছি। কিন্তু গিরিশ, রেন্ট তো একটু বেশি না? আচ্ছা ঠিক আছে, রেন্ট না হয় আমি দিয়ে দেব, তুমি ডিপোজিট 75,000 করিয়ে দাও। স্যার আমি তো হয়ে গেলে নিশ্চয়ই করতাম, আপনাকে বলার দরকারই হতো না। আচ্ছা আপনি একটা কথা ভাবুন, পার্টির বেশি ডিপোজিট পাইয়ে এজেন্টের কোনো লাভ হয় কি? স্যার অফিস খুব ভালো, আর ডিপোজিটটা এমনিতে রিফান্ডেবল হয়। আমি তো একটাই কথা বলবো যে কিছু টাকার জন্য আপনি এত ভালো অফিসটাকে হাতছাড়া করবেন না। চলো ঠিক আছে, তুমি ডিল ফাইনাল করে দাও। এই না হলে কথা, চলুন হাত মেলান। হ্যাঁ 1 মিনিট। গিরিশ, গিরিশ, হ্যাঁ, এসব বলুন। কি? কি হয়েছে? তুমি অফিসের জন্য ক্যাশ ডিপোজিট 1.5 লাখ নিয়েছিলে, হ্যাঁ তাই। কিন্তু এই এগ্রিমেন্ট পেপারে 1 লাখ টাকা মেনশন রয়েছে। ওহো এটা, মোহনবাবু পার্টি ডিপোজিটে বেশি টাকা দেখাতে চাইনি বলে তাই ওই ট্যাক্সের চক্কর আছে না, তো 50,000-এর ভাউচার আমি আলাদা দিয়ে দেবো। বোকা নই আমি, 50,000 তো তোমার পার্টি পর্যন্ত পৌঁছয়নি। এত টেনশন আপনি কেন নিচ্ছেন? আমি তো আছি আপনার কারণ সঙ্গে। হলো আমি অফিসের মালিক তোমার ওই পার্টির সঙ্গে দেখা করে এসেছি। উনি বলেছেন 1 লাখ ডিপোজিট হয়েছে, ব্যাস। গিরিশ সেটা জানে। এসব কি ধান্দাবাজি? আমার মনে হচ্ছে ওনার কথা ভুল হয়েছে, এটা এটা হতেই পারে না। আচ্ছা আমি কথা বলছি। ঠকাচ্ছ আমাকে? আমি ওনার সঙ্গে দেখা করে এসেছি, উনি বলেছেন যে তুমি শুধু 1 লাখ টাকাই জমা দিয়েছো। হ্যাঁ তো 50,000 ওনাকে আজকে দিতাম আমি। এখন আর ওনাকে টাকা দেবার প্রয়োজন নেই, আমার 50,000 টাকা এক্ষুনি চাই, এই মুহূর্তে। গিরিশ ওর ক্লায়েন্টের সাথে ঠকবাজি করেছিল, ওর 50,000 টাকা মেরে দিয়েছিল। এই গিরিশ বলে ছেলেটা প্রচুর লোকের টাকা এদিক ওদিক করতো। ওই ক্লায়েন্ট ওর বিরুদ্ধে পুলিশ কমপ্লেন করে আর গিরিশকে গ্রেফতার করা হয়। এসব কেন করতে গেলে তুমি? আসলে ওই অনেক ধার দেনা হয়ে গেছিল বন্ধনা, আর ওগুলো শোধ হলে আমি মোহনবাবুর টাকা দিয়ে দিতাম। তারপর ওনার টাকা শোধ করবার জন্য আবার কাকে ঠকাতে? আর কাকে ঠকাবো আমি? কি সব বলছো তুমি? আমি কোনো না কোনো ভাবে জোগাড় করতাম। কতদিন এইভাবে জোগাড় করেই আমরা সংসার চালাবো বলো তুমি? তুমি জানো ইন্সপেক্টর বলেছেন এই কেসটা আদালতে চলে গেছে, আর তোমাকে জামিনে ছাড়াতে গেলে 30,000 টাকা লাগবে। জানি আমি, এই জন্যই তো তোমাকে বলছি যে কিছু করো, আমাকে এখান থেকে বাইরে বের করো। একটা কাজ করো, তোমার সমস্ত গয়না বন্ধক দিয়ে দাও, আমি বেরিয়ে কিছু একটা তো করবো।
বাবা আবার বাড়ি চলে আসবে তো? হ্যাঁ বাবা। মাম্মি, আমার খুব ভয় লাগছে। বাবা জেলে কেন গেল? তুই চিন্তা করিস না বাবা, আমি আছি না, আমি তাড়াতাড়ি বাবাকে নিয়ে আসবো। বন্দনা, এর মধ্যে অর্ধেকের বেশি গয়না তো নকল। দেখুন, আসল হোক বা নকল, আমার কাছে যা যা ছিল সব নিয়ে এসেছি। আপনি বলুন না কত টাকা পাবো? এর জন্য আমি মাত্র 15,000 টাকা দিতে পারি। কিন্তু আমার তো 30,000 টাকা লাগবে। না, আমি 30,000 টাকা দিতে পারবো না। গিরিশ জেলে আছে, ওকে জামিনে ছাড়াতে হবে, ওকে জেল থেকে বাইরে আনতে হবে। একটু উপকার করুন। আরে বাইরে এসে কিভাবে শোধ দেবে পাওনাদারদের? আরে আমি তো অনেকদিন ধরেই বলছি ওর এজেন্টের কাজ চলছে না। ও বাইরে আসলে অন্য কোনো কাজ জোগাড় করবে, আপনার টাকা ও শোধ করে দেবে। দয়া করে ধার দিন। দেখো, আমি ক্যাশে লেনদেন করতে পারবো না, কারণ এতে অনেক ঝামেলা আছে। কিন্তু একটা উপকার তোমার জন্য করতে পারি, তাহলে তোমার কাজ 15,000 টাকায় হয়ে যাবে। ঠিক আছে, বলুন। তুমি একটা কাজ করো, কালকে এখানে চলে এসো, একজন লোকের সঙ্গে দেখা করাবো, তোমার কাজ হয়ে যাবে। ঠিক আছে? শোন রাজু, আমি তাড়াতাড়ি চলে আসবো। ঠিক আছে মাম্মি। এর নাম বাবলু, এ তোমার হাজবেন্ডকে জেল থেকে বার করতে পারবে। তাহলে আমার বড় উপকার হবে, আমাকে সাহায্য করুন। আরে নিশ্চয়ই করবো সাহায্য, আর দয়া করার তো কোনো ব্যাপারই নেই এখানে। আপনার জন্য কম খরচায় করিয়ে দেবো আমি, মাত্র 5,000 টাকা নেব আমি। আর এইভাবেই বাবলু ওর জীবনে আসে, আর বাবলু নিজের মতো করে গিরিশকে জেল থেকে বার করে আনে। নমস্কার বৌদি। নমস্কার। মোহনবাবু আছেন বাড়িতে? ঠকিয়েছে আমাকে, গিলে নিয়েছে আমার টাকা। যতদিন পর্যন্ত ও আমার টাকা না শোধ করে আমি ওকে ছাড়বো না। দেখুন মোহনবাবু, আপনাকে খুব ভদ্রভাবে আমি বলছি, আপনি এই কেসটা ফেরত নিয়ে নিন। আপনি আমার হয়তো চেনেন না, লোকজন আমায় বাবলু বলে ডাকে, কিন্তু আমার আসল নাম ধরমজিৎ সুরি। অনেকগুলো থানা মিলিয়ে প্রায় 35টার মতো কেস রয়েছে আমার নামে, 7-8টা মার্ডারও করেছি, কিন্তু কোনো কেসেই কেউ কিছু প্রমাণ করতে পারেনি আমার নামে। ঠিক বাইরে চলে এসছে, কেউ সাক্ষ্যই দেয় না আমার বিরুদ্ধে। 7-8 থেকে যদি 9টাও হয়ে যায়, কি যায় আসে আমার? তাহলে মোহনবাবু আমার কথাটা রাখুন, এবার কেসটা ফেরত নিয়ে নিন। আর 50,000 টাকা তো প্রাণের থেকে বেশি দামি নয় না? আর আপনি তো সবই বোঝেন। ভালো থাকবেন। বন্দনা, মোহনবাবু কেস ফিরিয়ে নিয়েছেন। তুমি কি এমন করলে? কি বলেছো ওনাকে? আমি কিছু বলিনি, বাবলু বলেছে। বাবলু? সেটা আবার কে? ও তো আমার কাছ থেকে টাকাও নেয়নি। বলবন্ত বাবুকে জিজ্ঞেসও করেছি, উনি বললেন ও কিছু গুন্ডামির কাজকর্মও করে। আর ওই 5,000 টাকাও নেয়নি? না। আচ্ছা, বন্দনা মনে হচ্ছে ও তো খুব কাজের লোক, ওর সঙ্গে বন্ধুত্ব করতে হবে। বাবলু গিরিশের বউকে ভালোবেসে ফেলে, আর গিরিশের বাবলুকে কাজের মনে হয়েছিল। এইভাবে বাবলুর ওর বাড়িতে আসা যাওয়া শুরু হয়ে যায়। বাকি যে গল্প গিরিশ বলেছে সেটা সত্যি। বাবলু সবার সামনে বন্দনাকে প্রেম করতে শুরু করে, বন্দনাও ওর ফাঁদে পা দেয়। তারপরে তো স্যার ব্যাপারটা আস্তে আস্তে এত জটিল হয়ে যায় যে গিরিশকে নিজের বাড়ি থেকেই বের করে দেওয়া হয়। আমার প্রথম থেকে সন্দেহ ছিল গিরিশ মিথ্যে বলছে। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি আপনাকে মিথ্যে বলেছি। আর কি সত্যি লুকোচ্ছ আমাদের থেকে? বাবলু আর বন্দনাকে তুমি মেরেছো, তাই না? না না স্যার, আমি এরকম কিছুই করিনি।
হ্যাঁ, এটা সত্যি যে আমি আপনার কাছ থেকে কিছু লুকিয়েছিলাম, কিন্তু কিন্তু আপনি বলুন স্যার, একজন কি করে এত সহজে বলবে যে যে লোকটাকে সাহায্য করতে এসেছিল সে ওর বাড়িটাকে, ওর স্ত্রীকে আর ওর বাচ্চা, ওর সবকিছু দখল করে নিয়েছে? কোন লোকটা এত সহজে আপনাকে এটা বলবে স্যার যে তার স্ত্রী একজন অসৎ চরিত্রের মহিলা? একদম ঠিক বলেছো তুমি। কেউ এত সহজে বলে না, আর কোনো ক্রিমিনালও এত সহজে বলে না যে সে কাউকে কেন মেরেছে আর কিসের জন্য মেরেছে। স্যার, স্যার আমি কাউকে মানিনি, আমাকে বিশ্বাস করুন স্যার, আমি কাউকে মানিনি। আমি তো স্যার একজন সাধারণ এজেন্ট। আমার মধ্যে এত সাহস কোথায় যে ওর হুমকি দেওয়ার পরেও আমি গিয়ে ওখানে ওকে মেরে আসবো? কাউকে সুপারি দিয়েছিল হয়তো। আমি তোমাকে একটা ভালো কথা বলি, কিছুটা আমাদের সময় বাঁচাও, তাতে তোমার অনেক কষ্ট কম হবে। বলো সত্যিটা কি? স্যার সত্যি এটাই স্যার, যেটা আমি আপনাকে বললাম স্যার। স্যার আমি কাউকে মানিনি স্যার। আমি চাইতাম যে ওরা মারা যাক, কিন্তু স্যার আমি এরকম কিচ্ছু করিনি। আর না স্যার, কাউকে দিয়ে আমি করিয়েছি। আমি স্যার নিজের কলঙ্ক মুছতে অনেক পরিশ্রম করছিলাম স্যার। আমার মধ্যে এত শক্তি কোথায় স্যার? ভগবানকে এটা সবসময় বলতাম যে ওদেরকে শাস্তি দাও যারা আমার সঙ্গে এরকম অবিচার করেছে। তোমাকে দেখে তো এত সাধু পুরুষ বলে মনে হয় না। স্যার, স্যার, গিরিশের ফোনের লোকেশন ওর বাড়ির আশেপাশে দেখা যাচ্ছে না। ও এতটাও বোকা নয় যে আমাদের জন্য কোনো প্রমাণও ছাড়বে। খুব চালাক স্যার। হতে পারে ও এমন লোকের সাহায্য নিয়েছে যার বাবলুর ওপর খুব রাগ ছিল। চড়ে চড়ে মাস্তুতো ভাই। বাবলুর কল রেকর্ড চেক করো, আর তার সাথে তার ওয়াইফেরও, দুজনেরই কল রেকর্ড চেক করো। বাবলুর স্ত্রী বাবলুর কাজকর্ম নিয়ে খুশি ছিল না, যদিও সে এতে জড়িত বলে মনে হচ্ছে না, তবু ওর কাছ থেকে আমরা কিছু সূত্র পেতে পারি। স্যার, আরে টিফিনটা তো নিয়ে যাও। হ্যাঁ দাও, আজ আসতে একটু দেরি হয়ে যাবে। ঠিক আছে গো। গিরিশ শর্মার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই জোড়া খুনের জটের কোনো সূত্র এখনো পর্যন্ত সামনে আসেনি। এর উদ্দেশ্য স্পষ্ট ছিল না, আর তারপর হঠাৎই একটা আবছা সূত্র সামনে এলো, যার হয়তো এই জোড়া খুনের সঙ্গে কোনো সম্পর্ক থাকতেও পারে। স্যার, বাবলু আর তার স্ত্রীর ফোন রেকর্ডের মধ্যে তো কোনো গড়বড় দেখছি না। হ্যাঁ, কিন্তু গিরিশ আর বাবলুর ফোনে বন্দনার নাম্বার ছাড়াও আর একটা নাম্বার রয়েছে যেটা কমন। কি কমন আছে? দলজিৎ গুলাটি মুড়িকানাল গ্রামে থাকে। বাবলু আর গিরিশ দুজনেই ওর টাচে ছিল। মানে আন্দাজে ঢিল। ইয়েস স্যার। চলো তবে একবার ছুড়েই দেখি। দেখো, ভুল করেও এটা বলো না যে তুমি গিরিশ শর্মা ধরমজিৎ ছুরি ওরফে বাবলুকে চেনো না। স্যার আমি কখন বললাম এসব? আমি চিনি দুজনকে। দুজনকে খুব ভালোভাবেই জানতে? গিরিশ একজন এজেন্ট, আরও ইন্স্যুরেন্স আর পাসপোর্টের কাজ করে, তো তাই ওকে দিয়ে পাসপোর্ট রিনিউ করিয়েছিলাম। আর ওই কাজের জন্যই আমার অনেক বন্ধুকেও পাঠিয়েছি, সেই জন্যে আমাদের বন্ধুত্ব হয়ে গেছে। আর বাবলু? তুমি তো জানো কি কাজ করতো, আর ও একটা ক্রিমিনাল ছিল। আগে আমি ওই বাবলুকে আমার দাদা গুরবীরের কারণে চিনতাম। ও দাদার বন্ধু ছিল। আর তোমার ভাই গুরবীর, সেই বাবলুকে কি করে চিনতো? আগে তা তো বলতে পারবো না, দাদা খুব মদ খেত। তোমরা ভেতরে যাও, ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দাও। এসব কি হচ্ছে দাদা? আরে জীবন উপভোগ করছি, আর কি করছি? বরবাদ করছো, নিজেরটাও করছো, তার সঙ্গে অন্যেরটাও করছো। কেন এত মাল খাও? আরে নিজের পয়সায় খাই, তোর পয়সায় খাই না। তুমি রোজ রোজ মাল খেয়ে বাড়িতে ঢোকো, বাচ্চারা দেখে তোমায়, কি ভাববে ওরা জেঠু রোজ মাল খেয়ে বাড়ি ঢুকছে?
দেখ ভাই, একটু ভদ্রভাবে কথা বল। তুই আমার থেকে ছোট, বুঝছিস? বাড়ির কথা তুই কি বলছিস? ওরে বাইরে থেকে খেয়ে আসি, বাড়িতে বসে খাই না। তবে একটা কথা শুনে নে, এটা তোর বাড়িও না, এটা আমাদের দুজনের বাড়ি। যতটা তোর অধিকার আছে ততটা আমারও আছে এই বাড়ির উপর। কারণ আমার বাড়ি, আমার জীবন, আমি যা খুশিতেই করবো, তুই বল আর কি। একেই আমার দাদা মদ খেয়ে নিজের বরবাদি করছিল, আর অন্যদিকে ওর বন্ধুরা ছিল যারা মদ খাওয়ার জন্য জোর করত। এইভাবেই আমি বাবলুকে চিনি। এই বাবলু, এই কোথায় নিয়ে যাচ্ছিস দাদাকে? আরে এ আমার বন্ধু, আমি নিজের ইচ্ছায় যাচ্ছি ওর সঙ্গে, তুলে নিয়ে যাচ্ছে না আমাকে। দাদা বন্ধ করো এসব, তোমার এই ইয়ার বন্ধুরাই তোমাকে বরবাদ করবে। ওই চুপ কর, যখনই দেখি তখনই তুই আমার বন্ধুদের নামে উল্টো পাল্টা বলছিস। এই চল ও তো। দাদা আমার কথা শোনো। আরে একটা কথা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নে, এ তো দাদা হতে পারে, কিন্তু আমারও খুব ভালো বন্ধু। এরপর কিছু বললে না, হাত ভেঙে দেবো তোর, এই, হাত ভেঙে দেবো তোর। মনে রাখিস, আর কিছু বললে না, মুতে দেবো। স্যার, বাবলু আমার দাদাকে শেষ করে দিচ্ছিল। তার মানে বাবলুকে সরিয়ে দিলে তোমার ভাই বেঁচে যেত? সরিয়ে কাকে? বাবলুকে? হ্যাঁ। বাবলুকে সরিয়ে দিয়ে কাকে বাঁচাতাম স্যার? দাদা তো মারা গেছে। কবে? 1 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে গভীর রাতে মাতাল মানুষ বাড়ি ফিরছিল, কেউ পিষে দিয়ে চলে গেছে। মানে তোমার দাদার মৃত্যুর 1 বছর হয়ে গেছে? হ্যাঁ স্যার। তাও তুমি বাবলুকে প্রায় ফোন করতে, এমনকি বাবলু মরে যাবার একদিন আগেও তুমি ওকে ফোন করেছিলে। সেই বাবলুকে যে কিনা তোমার কথা মতো তোমার ভাইকে নষ্ট করেছে, যাকে তুমি ঘেন্না করতে। আগে স্যার আপনি ঠিক বলছেন, আমি বাবলুকে ফোন করেছিলাম ওর মৃত্যুর একদিন আগে। বাবলুর মৃত্যুর খবর শুনে আমিও অবাক হয়েছিলাম। আচ্ছা, কেন ফোন করেছিলে? আমি জানতে চেয়েছিলাম যে ওই রাতে ও আমার দাদাকে নেশাগ্রস্ত অবস্থায় একলা কেন ছেড়েছিল, কেন একলা ছেড়েছিল। তাই তো গাড়ির নিচে এসে গেছিল। আমি ঘেন্না করতাম দাদাকে, কিন্তু যাই হোক, দাদাই তো। আমি ওর সুখে বড় হয়েছিলাম। আমি খুব ভালোবাসতাম দাদাকে স্যার, সত্যি ওকে ভালোবাসতাম। আমার এই দলজিতের কথাতেও ভরসা হচ্ছে না। ও মোটেই বাবলুকে এই কথা বলার জন্য ফোন করেনি যে সেই রাতে কেন বাবলু ওর দাদার সাথে ছিল না। এর মধ্যে অন্য কিছু আছে। হতে পারে বদলা নিজের দাদার মৃত্যুর। দলজিতের ঠিকুজি গোষ্ঠী বার করো। স্যার। হ্যালো। হ্যালো স্যার, আমি বাবলুর স্ত্রী, আপনার সাথে কথা আছে। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। জানি না এই কথাটা আপনার কতটা কাজে লাগবে। আসলে আমি একটা ডায়েরি পেয়েছি। কার ডায়েরি? বাবলুর ডায়েরি। এতে কিছু হিসেবপত্র লেখা আছে, ভাবলাম আপনাকে জানিয়ে দিই। ভালোই করেছেন জানিয়ে, আমি কাউকে পাঠাচ্ছি আনতে। ঠিক আছে। স্যার, কালেকশনের ডায়েরি মনে হচ্ছে, নাম আর ফিগার রয়েছে স্যার। হয়তো বাবলু যাদের কাছ থেকে টাকা তুলতো তাদের হিসেব নিকেশ লেখা। হ্যাঁ স্যার, এই পেজে একটা নাম আছে যেটা আমার নজর কেড়েছে। গুরবীর গুলাটি 15x11। গুরবীর গুলাটি দলজিৎ গুলাটির দাদা। কোনো তো সম্পর্ক আছেই স্যার। অর্জুন, আমাদের এই গুরবীর গুলাটির অ্যাক্সিডেন্ট কেসটা খুলে একবার দেখতে হবে। এটা কি সত্যিই একটা অ্যাক্সিডেন্ট ছিল, নাকি বাবলুর সাথে আর অন্য কিছু ব্যাপার ছিল যেটা হয়তো ওর ভাই কিছুটা জানতো? কোনো বদলা হতে পারে স্যার।
হয়তো অপরাধের পাতা উল্টে যাবে যদি আমরা এর খোঁজ করি তো। আমি গুড়বির গুলাটির হিট অ্যান্ড রান কেসটাকে দেখছিলাম। ভেহিকেল ট্রেস হয়নি, বাইপাস রোড ছিল, চেক ছিল না, টোলবুথও ছিল না, সেজন্য ভিডিও বা খবর কিছুই পাওয়া যায়। তদন্তে কি কখনো এটা মনে হয়েছে এটা অ্যাক্সিডেন্ট না হয়ে মার্ডারও হতে পারে? স্যার এরকম তো কিছু আমার মনে হয়নি। গুরবির গুলাটি একটা মাতাল ছিল আর সেদিনও ও নেশা করেছিল। সমস্ত প্রমাণ দেখে এটাই মনে হচ্ছিল যে ও নেশা করে বাড়ি ফিরছিল আর কোনো গাড়ি ওকে পিষে দিয়ে যায় আর ড্রাইভার পালিয়ে যায়। ড্রাইভারটা না পালালে ওর প্রাণ বাঁচতে পারতো। আপনারা কি আরো কিছু জানতে পেরেছেন? ডাবল মার্ডার কেস, একজন ক্রিমিনাল আর একজন হাউসওয়াইফ বন্দনা। আমরা একটা সূত্র পেয়েছি যেটা এই গুড়বির গুলাটিকে ইঙ্গিত করে, যদিও এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। 15x11 এই টাকাটা কি গুড়বিরের বাবলুকে দেওয়ার ছিল? স্যার হতে পারে দলজিৎ জানে আর ও লুকাচ্ছে। তোমার দাদা কি বাবলুর কাছ থেকে ধার নিয়েছিল? আমি সে ব্যাপারে কিছুই জানি না। আমার মনে হচ্ছে বাবলুর এই মার্ডারের পেছনে পুরনো শত্রুতা ছিল। আপনার কি মনে হচ্ছে এই ব্যাপারে আমি জড়িত আছি? সত্যি কি তোমার কোনো স্বার্থ আছে? একদম না স্যার, আমি তো এক ছাপোষা মানুষ, যেমন তেমন ভাবে আমার পরিবারটাকে চালাই। এসবের জন্য ফুরসত কোথায় আমার কাছে? অর্জুন, স্যার গুড়বীরের ঠিকুজি বার করো। আমার মনে হয় গুড়বীরের মৃত্যুর সাথে এই মার্ডার কেসের সম্পর্ক আছে। সেটা ঠিক কি জানি না, একবার দেখাই যাক। স্যার মা আসছে আমি। সাবধানে, সোজা বাড়িতে ফিরবি। স্যার দলজিতের বড় ভাই গুরবির গুলাটি আগে অনেক বছর ধরে আমেরিকাতে ট্যাক্সি চালাতো। সাহেব ওর বাড়ি থেকে দূরে থাকতে মোটেই ভালো লাগছিল না। এমনিতে ওখানে অনেক টাকা রোজগার করেছে, তারপর ফিরে আসে ভারতে। কিন্তু এখানে এসে ও শান্তি পায়নি, প্রচুর মদ খেতে শুরু করে দিয়েছিল। দুই ভাইয়ের মধ্যে আগে খুব মিল ছিল, কিন্তু গুরবীরের মদ খাওয়ার কারণে দুজনের মধ্যে ঝগড়া বাড়ে। তারপরে একদিন গুরবীর অ্যাক্সিডেন্টে মারা যায়। আরে ভাই, এই কেসের সাথে বাবলুর কোনো কানেকশন আছে? এরকম তো কোনো কানেকশন পাইনি, কিন্তু এটুকু জানতে পেরেছি যে গুরবীর বেশ কয়েকবার বাবলুর সাথে মাল খেয়েছে। কিছু জানা গেছে যেটা অ্যাক্সিডেন্টে ছিল নাকি মার্ডারও হতে পারে? যতটুকু আমি খুঁজে পেয়েছি তাতে তো অ্যাক্সিডেন্টই মনে হলো, আর মার্ডারের তো এখনো পর্যন্ত কোনো কারণ খুঁজে পেলাম না স্যার। বন্দনা আর বাবলুর জোড়া খুন আর গুরবীরের 1 বছর আগে হওয়া মৃত্যুর কোনো রকম যোগসূত্র সামনে আসছিল না। সব সূত্রের প্রবেশপথ বন্ধই মনে হচ্ছিল। আর তারপর সেই ডায়েরি থেকেই আরো একটা সূত্র সামনে এলো। অনেক বড় একটা ষড়যন্ত্রের পর্দা উন্মোচন হতে চলল। স্যার আমি বাবলুর ডায়েরিটা আরেকবার চেক করছিলাম, এমন কিছু পেয়েছি যেটা আমাদের সূত্র দিতে পারে। কি বলো? এই দেখুন স্যার, উজ্জ্বল ইন্স্যুরেন্স 3.75 1.25। হ্যাঁ, কিন্তু এই কেসের সাথে কি সম্পর্ক? স্যার ইন্স্যুরেন্স পলিসি
3.75 এর 1/3 1.25। এই কেসের সাথে কি কানেকশন? স্যার গুরবীর একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। অ্যাক্সিডেন্ট আর ইন্স্যুরেন্সের কানেকশন তো হতে পারে। উজ্জ্বল একটা ইন্স্যুরেন্স এজেন্সি, আমি খোঁজ নিয়েছি। চলো যাওয়া যাক। আগে আমি পুরো চেক করেছি। গুরবীর গুলাটির নামে 3,75,00,000 টাকার ইন্স্যুরেন্স ছিল। আমি এই কেসটার পুরো ডিটেল চাই। স্যার এই কেসটা অজিতবাবু দেখছেন, আমি ওনার সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি এই কেসের ইনভেস্টিগেশন করেছি। এটা কি সত্যি একটা অ্যাক্সিডেন্টাল ডেথ ছিল? হ্যাঁ, হয়েছিল। ক্লেম কে করেছিল? ওনার ভাই দলজিৎ গুলাটি। আমার দাদা তো মারা গেছে 1 মাস হয়ে গেল। দেখুন, এটা অনেক টাকার ইন্স্যুরেন্স। আগে আমাদের পুরো তদন্ত করতে হবে, তারপরেই টাকা দিতে পারবো। আর কতটা সময় লাগবে? এই ধরুন আরো 15 দিন। আমরা যখন এই কেসটার তদন্ত করি তখন একটা গন্ডগোল হয়েছিল। গন্ডগোল? কিরকম গন্ডগোল? অ্যাপ্লিকেশনটাই গন্ডগোলের ছিল। এটা আরটিও অফিস থেকে জানতে পারি। প্রশান্ত, পুরো ডিটেলটা ক্রস চেক করো, গুরবীর গুলাটির আইডেন্টিটি আর সবকিছু। শিওর স্যার। 1 সপ্তাহের মধ্যে রিপোর্ট চাই। কপিলদা, আমি যে পেপারগুলো দিয়েছিলাম ওগুলোর ভেরিফিকেশন হয়ে গেছে? প্রশান্ত, ওতে কিছু গন্ডগোল আছে। গন্ডগোল কিসের? এই দেখো, গুরবীর গুলাটি, লাইসেন্স নাম্বার ZGX 8765498447UC, তাই তো? হ্যাঁ ঠিক আছে, এটাই তো লাইসেন্স নাম্বার। কিন্তু এই লাইসেন্স পরমজিৎ বলে কারোর নামে আছে, দেখো। এই দেখো। হে ভগবান, এটা তো জালিয়াতি। জালিয়াতি বলে জালিয়াতি? প্রশান্ত, এটা তো জালিয়াতি। অন্য কারো লাইসেন্স নাম্বার কি করে হতে পারে? আমি পুলিশের থেকে পেপার বার করে আনি। এফআইআর এ বলা আছে যে বডির থেকে পাওয়া লাইসেন্সই বডির পরিচয় হয়। ঠিক আছে, নিয়ে এসো পুলিশের থেকে। বডির কাছ থেকে পাওয়া লাইসেন্স আমরা যখন পাই চমকে উঠেছিলাম। প্রশান্ত, এটা তো পুরো জালিয়াতি। দুটো আলাদা লাইসেন্স। আর ছবি দুটোও আলাদা। স্যার, হতে পারে এতে কোনো গন্ডগোল আছে। গন্ডগোল? আমি কিছু বুঝতে পারছি না। দেখুন, আপনাকে টাকা দেওয়া যাবে না। অ্যাপ্লিকেশনের সঙ্গে যে আইডেন্টিটি প্রুফ আপনারা দিয়েছিলেন সেটা জাল। লাইসেন্স নাম্বার অন্য কারোর, আর ছবি আর নাম আপনার দাদার। অ্যাপ্লিকেশনের সঙ্গে যে ড্রাইভিং লাইসেন্স দেওয়া ছিল তার ছবি আপনার দাদার অরিজিনাল ড্রাইভিং লাইসেন্সের ছবির থেকে আলাদা, যেটা পুলিশ তার বডির সঙ্গে পেয়েছে। সেটা কি করে হতে পারে? কি করে হয়েছে সেটা জানি না, কিন্তু এটা হয়েছে। তাই আপনাকে টাকা দেওয়া যাবে না। এখন এই কেসে আরো তদন্ত হবে। স্যার, এই কেসের তদন্ত এখনো চলছে। তারপর থেকে উনি এখনো আসেননি। এটা কি করে সম্ভব? গুরবীর ইন্স্যুরেন্সের জন্য জাল লাইসেন্স কেন দেবে? আমরা যতটা ওর সম্বন্ধে খোঁজ নিয়েছি তাতে করে আমরা এটা জেনেছি যে হ্যাঁ, ও ডিপ্রেশনে ভুগছিল, কিন্তু ভুয়ো লাইসেন্স কেন দেবে? অ্যাকচুয়ালি আমাদের কাছে অ্যাপ্লিকেশন এজেন্টের থ্রুতে আসে। ওরাই ক্রস চেকিং করে এবং আমাদের কাছে জমা করে। এই গুরবীরের যে ইন্স্যুরেন্সের অ্যাপ্লিকেশন আপনাদের কাছে এসেছিল সেটা কি কোনো এজেন্ট দিয়েছিল নাকি ও নিজে দিয়েছিল? হ্যাঁ, এজেন্টের থ্রুতে এসছে। এজেন্টের নাম কি? বস্তি কোটলার কোনো গিরিশ শর্মার থ্রুতে। মানে একটা কানেকশন তো পাওয়া গেছে। কানেকশন? গুরবীরের মৃত্যু আর সদ্য ঘটা ডাবল মার্ডার কেসের। কিন্তু কানেকশনটা কি সেটা এবার জানতে হবে। স্যার স্যার
স্যার আমাকে ও লাইসেন্স গুরবিট দিয়েছিল স্যার। স্যার আমি কি করে জানবো লাইসেন্সটা জালি ছিল? স্যার স্যার আমি বললাম স্যার আমি সব কিছু জানি না স্যার। স্যার আমি বিশ্বাস করুন আমি কিছু জানি না স্যার। স্যার আমি গিরিশ, বলছি- অনেক খেলা দেখিয়েছিস। আমি তোকে প্রথমেই বলেছিলাম নিজের কষ্ট কমা আর আমাদের সময়ের। স্যার এসব আপনি কি বলছেন স্যার? আমি স্যার কি ভুল করেছি? আমি তো স্যার একজন সাধারণ এজেন্ট। তুই ভেবে দেখ, গড়গড়িয়ে বলবি নাকি হাড় গুঁড়ো করার পর বলবি? আমি বসে আছি এখানে, আমার কোনো তাড়া নেই। একটা কথা মনে রাখিস, আমরা জিজ্ঞাসাবাদ খুব আদর যত্নের সাথে করি। তুই যদি সময় চাস সেটা আমি দেব, যত চাইবি তত সময় তোকে দেব। কিন্তু মনে রাখিস, তুই যত আমাদের সময় নষ্ট করবি তোর কষ্ট ততটাই কিন্তু বাড়বে। আর তারপর ষড়যন্ত্রের মুখোশ খুলে গেল। একটা ষড়যন্ত্র যা গুরবীরের হত্যা থেকে শুরু করে বন্দনা এবং বাবলুর হত্যা পর্যন্ত পৌঁছয়। সবকিছু একটা সুতোয় বাঁধা ছিল, সুতোটা লোভের, সুতোটা প্রতারণার, যা মনুষ্যত্বকে ছিন্ন ভিন্ন করে দেয়। ওই ইন্স্যুরেন্স আসলে আমি করেছিলাম স্যার, দলজিতের সঙ্গে মিলে। মানে গুরবীরকে মারার প্ল্যান ছিল? ও অতিষ্ঠ হয়ে গিয়েছিল ওর দাদার মাতলামোর কারণে। আর স্যার ওই দলজিৎ আমারই বন্ধু। গিরিশ আর পারছি না ভাই, দাদা তো কিছুতেই মাল খাওয়া ছাড়ছে না ভাই। রোজ রাতে খেয়ে আসছে, বাড়িতে এসে বাওয়াল করছে, পৈতৃক সম্পত্তি এতে ওরও ভাগ আছে, তো বাড়ি থেকে বার করতেও পারছি না। ওর এই কাজের জন্য বাচ্চাদের মনের উপর চাপ পড়ছে। আরে ভাই ও আমেরিকাতে ফিরে যাচ্ছে না কেন? ও তো ওখানে ট্যাক্সি চালাতো না? যেতেই চায় না, শুনতেই চায় না কোনো কাজের কথা। যা পয়সা কামিয়ে এনেছিল এখন মদের পেছনে ওড়াচ্ছে, আবার জমি জায়গারও ভাগ দিতে হবে ওকে। ভাই রে, সারা জীবন ও তোর ঘাড় ভেঙেই খাবে মনে হচ্ছে। সেই চিন্তাতেই তো রাতের ঘুম ছুটে গেছে। মাঝে মধ্যে মনে হয় বাড়িটা বেচে দিয়ে ওকে ওর অর্ধেক ভাগ দিয়ে আলাদা হয়ে যাব, কিন্তু বাড়িটাও বেচতে দেবে না। তার মানে এখন তোর কাছে শুধু একটাই রাস্তা খোলা। কি? যে কোনো ভাবেই হোক ওকে রাস্তা থেকে সরিয়ে দে। আর এমনিতেই তো ও ধীরে ধীরে মৃত্যুর দিকেই তো এগোচ্ছে না? কি সব বলছিস তুই ভাই? না, সেটা হতে পারে না। ও আমার বড় দাদা হয়। হ্যাঁ, আমি ওর উপরে রেগে আছি, সহ্যও হয় না, কিন্তু যাই হোক আমার দাদা তো। ঠিক আছে ভাই, তাহলে সহ্য করতে থাক তুই। তোমরা দুজন ভেতরে যাও। কি রোজ রোজ এক তামাশা দেখবার জন্য উঠে আসো? প্রীতি, ওদের ভেতরে নিয়ে যাও। দাদা, আর কতদিন তোমার এই ঝামেলা সহ্য করবে বলো তো? ওই চোখ কান বন্ধ করে রাখ, সব ঠিক হয়ে যাবে। তুমি কেন ফিরে যাচ্ছ না আমেরিকায়? ওখানে সব ঠিক ছিল, ভালো কাজকর্ম করছিলে তো। আরে কতবার বলবো তোকে, এটা আমার জীবন, আমার জীবনে আমি যা খুশি করতে পারবো। দেখো, আর পারছি না আমি। তুমি আমাদের জীবনটাকে নষ্ট করে দিচ্ছ। আমি নষ্ট করেছি? হ্যাঁ, তুই সব কেড়ে নিতে চাইছিস, জমি কেড়ে নিতে চাইছিস, সম্পত্তি কেড়ে নিতে চাইছিস। তুই তো কোনোদিন চাসনি যে আমি ইন্ডিয়া আসি। তুই তো চাইছিলিস আমি ওখানে পচে মরি। মাথাটা খারাপ হয়ে গেছে তোমার। আমি কাটতে যাব কেন? তুমি কেড়ে নিয়েছো আমাদের সুখ, শান্তি, জীবন সবকিছু। তো যা, আমার জমির হিসাব আমাকে দে। ওই এমনিতেই আমার পয়সা শেষ, দে। দিয়ে দিলে তো সব মদে উড়িয়ে দেবে। তাতে তোর কি? তোর কি? আমার সম্পত্তি আমি নেব, আমি যা খুশি করব, তাতে তোর কি যায় আসে? হ্যাঁ, গিরিশ, গিরিশ তুই ঠিক বলছিস ভাই। কি? আমার জীবনে শান্তি তখনই আসবে আমার দাদা যখন সরবে।
তারপর গুরবীরের হত্যার ষড়যন্ত্র করিস। দেখ ভাই, একটা কাজ কর, এমন কিছু করা যাক যে ও মারাও যায় আর ও মরার আগে আমাদের কিছু দিয়েও যায়। আমরা কিছু টাকা কামাই, ওর না একটা ইন্স্যুরেন্স করিয়ে দিই। ইন্স্যুরেন্স? হ্যাঁ হ্যাঁ, আরে তোর দাদার ইন্স্যুরেন্স, আর অনেক বেশি টাকার করি। দেখ, 2 বছর অবধি তোকে প্রিমিয়াম দিতে হবে, মানে 2 বছর তোকে ওকে সহ্য করতে হবে। গিরিশ, কি সব বলছিস তুই? দাদা ইন্স্যুরেন্স পলিসির ব্যাপারে জেনে যায় তো ও তো সঙ্গে সঙ্গে সন্দেহ করবে। আরে ভাই, তুই ওকে বলতে যাবি কেন রে? হ্যাঁ, আমি নিজে একজন এজেন্ট, আমি করাবো পলিসি, আর নকল আইডি প্রুফও। আরে একটু ভেবে দেখ ভাই, জমি জায়গা ক্ষেত বাড়ি সব তোর নামে, আর ইন্স্যুরেন্স ক্লেম করে যা পাবি আমি তুই আধা আধি করে নেব, তোর অনেক টাকা হবে, ভেবে দেখ। আমরা ওর ইন্স্যুরেন্স করাই। আর তোরা 2 বছরের প্রিমিয়ামও দিয়েছিস, কিন্তু তোদের সব প্ল্যান ফেল হয়ে যায়, কারণ তোরা ভুয়ো লাইসেন্স দিয়েছিলি, যেটা ধরা পড়ে গেছে। যেখানে বাবলু ওকে অ্যাক্সিডেন্টে মেরেছিল সেখানে ওর পকেটে আসল ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়। তাই বাবলু ওই কেসে জড়িয়ে পড়ে, কারণ ও তোরও বন্ধু ছিল আর গুরবীরেরও। বাবলু আমারই বন্ধু ছিল। কে এই বাবলু? আমার বন্ধু, এই সব কাজে না ও একেবারে ওস্তাদ ওস্তাদ। আর ও তো আমাকে এক চুটকিতে জেল থেকে বাইরে বের করে আনে। বাবলু, আয় আয় আয়। বাবলু, এ হচ্ছে দলজিৎ। দলজিৎ, ও বাবলু। ভালো। ওই বাবলুকে আমার দাদা গুরবীরের কারণে চিনতাম, ও দাদার বন্ধু ছিল। মানে দলজিৎ যে আমাদের গল্পটা শুনিয়েছে যে বাবলু গুরবীরের বন্ধু, ওকে নষ্ট করছিল, সব সাজানো কথা। বাবলু প্রথমে তোর দাদার সঙ্গে বন্ধুত্ব করবে, আমি করিয়ে দেব। তোর দাদাকে আমি তো চিনি, তোকে এর মধ্যে থাকতে হবে না, ঠিক আছে? আর দাদাকে মানে ওকে মারবে কি করে? তুমি কি চাইছো ওকে একটু স্পেশালি মারি নাকি? আরে না না, মনে হবে যেন অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, না হলে আবার সব দোষ ওর ঘাড়ে এসে পড়তে পারে, তাই না? ভাই, সবাই তো এটা জানে যে 2 ভাইয়ের মধ্যে সম্পর্ক একদমই ভালো নয়, তাই না? ঠিক আছে, হয়ে যাবে, কিন্তু 15 লাখ টাকা চাই। 15 লাখ? আর 4 লাখ টাকা অ্যাডভান্স। এই পেজে একটা নাম আছে যেটা আমার নজর কেড়েছে, গুরবীর গুলাটি 15x11। আচ্ছা, মানে 4 বাবলুকে দেওয়া হয়েছিল, বাকি রইল 11, যেটা দলজিৎ বাবলুকে দেয়নি। গিরিশ, আমি অ্যাডভান্সে 4 দিচ্ছি, কিন্তু বাকি 11 কোত্থেকে আনবো? আমার বাড়ি আর ক্ষেত বেচতে পারবো না। আরে ভাই, তুই বড্ড বেশি ভাবিস। আরে আমরা ইন্স্যুরেন্স ক্লেম করলে 4.5 কোটি টাকা পাবো, আর দেখ তোর আর দেখ আমার, ওর থেকে দিয়ে দিবি। আমি বাবলুর সঙ্গে ওর দাদার বন্ধুত্ব করে দিই। আর যখন বাবলু ওর দাদার হয়ে আমার বন্ধুকে মারলো, তখন ওর দাদা বাবলুকে আরো বিশ্বাস করতে শুরু করলো। ওর দাদা বুঝতেই পারেনি যে ওর দাদার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আর তারপর বাবলু প্ল্যান অনুযায়ী ওর দাদাকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলে। একটা হত্যাকে পরিণতি দিয়ে একটা দুর্ঘটনার রূপ দেওয়া হয়, আর এর আড়ালে হত্যাকে দুর্ঘটনাই মনে হচ্ছিল। ইন্স্যুরেন্স পলিসির জালিয়াতিটার সামনে আসার আগেই দলজিৎ আর গিরিশের মাথার উপর আরও একটা সমস্যা হাজির হয়।
আমি পাবো শুধু 15 লাখ, আর 4.5 কোটি টাকা তোরা খেয়ে নিবি। আরে কি হয়েছে তোর? কি হয়েছে? খুব ভালো করে চিনি তোকে আর তোর বন্ধুকে। গুরবীরের ইন্স্যুরেন্সে ক্লেম নিচ্ছিস না তোরা? তোরা কি ভেবেছিলি আমাকে না জানিয়ে টাকা গোল করে দিবি? আরে কি বলছিস তুই? 4 কোটি টাকার পলিসি বার করেছিস উজ্জ্বল ইন্স্যুরেন্স থেকে তোরা দুজনে। ওটা 2 নয় 3টে ভাগ করবি, বুঝলি? দেন দে। নিজের বেছানো জালেই নিজে ফাঁসলি, ইন্স্যুরেন্স থেকেও কিছু পেলি না। কি? ওরা বলছে যে ইন্স্যুরেন্সের ক্লেম হবে না। হে ভগবান! তুই দাদার নকল লাইসেন্স বার করেছিলি, সেটা ওরা জানতে পেরেছে। আরে ভাই, আমি কি করে জানবো যে ব্যাপারটা লাইসেন্স চেক অবধি পৌঁছে যাবে? লাইফ ফেল হয়ে গেল মাইরি। ওদিকে বাবলু সকাল সন্ধ্যে টাকার জন্য তাগাদা দিচ্ছে। দলজিৎ, ইন্স্যুরেন্সের টাকা তো ফসকে গেল রে। কিন্তু তুই ওই বাবলুর 11 লাখ টাকা দিবি বলেছিলি, ওটা দিয়ে দে। কোত্থেকে পাবো আমি? কেন? তুই তো তোর দাদার ভাগটা পেয়েছিস, তো বেচে দে কিছু জমি জমা। এ তো যেচে বাঁশ নিলাম। এর থেকে দাদা বেঁচে ছিল ভালো ছিল, অন্তত নিজের টাকাতেই খেত। আমি কিচ্ছু জানি না, আমার যা করার ছিল আমি করে দিয়েছি। তোদের এই ঝামেলার মধ্যে আমি আর নেই, আর যত তাড়াতাড়ি পারবি আমার টাকাটা দিয়ে দে। আরে ভাই বাবলু, ইন্স্যুরেন্সের কোনো টাকা পাইনি রে। আরে তো আমি কি করব? তোরাই তো প্ল্যান করেছিলি। আমি আমার টাকাটা চাই, তাও তাড়াতাড়ি। হাত জোর করছি ভাই, একটু বোঝার চেষ্টা কর। ওরে এতগুলো টাকা আমি কোত্থেকে নিয়ে আসবো ভাই? আচ্ছা ঠিক আছে, একটা কাজ কর, প্রথমে আমায় 11 লাখ টাকা দে। বাকি টাকাটা তুই কিভাবে আমায় দিবি সেটা আমি তোকে পরে বলছি। আর একটু তাড়াতাড়ি দিয়ে দিস আমার টাকাটা। ব্যাপারটা হলো, আমি আমার পেটে কথা বেশি দিন রাখতে পারি না। তুই তো জানিস ওই গিরিশের সঙ্গে আমি কি করেছি। ওর বাড়িঘর সব নিয়ে নিয়েছে। তাহলে তুইও তোর ব্যাপারটা একটু বুঝে নিস, যদি আমি টাকা ঠিকঠাক টাইমে না পাই তো। একদিকে আমি আমার বাড়ি, আমার বউ, আমার ছেলে সবকিছু হারিয়েছিলাম, ভেঙে পড়েছিলাম স্যার আমি। আর ওইদিকে বাবলু আমার বন্ধুকে হুমকি দিয়ে দিয়ে ওর বাঁচা মুশকিল করে তুলেছিল। আমাদের দুজনের অবস্থা খুব খারাপ হয়ে উঠেছিল। বাজে ফেঁসে গেছি রে। আর তো একটাই রাস্তা দেখতে পাচ্ছি। আবার কি? এই বাবলুকেও রাস্তা থেকে সরিয়ে দিই। কি বলছিস ভাই গিরিশ? আরে ভাই, তুই ভেবে দেখ একটু। আমি নিজের বাড়ির থেকে দূরে আছি, আমার ছেলের থেকে দূরে আছি, আর আমার স্ত্রী, ওর কি হলো আমার কিচ্ছু যায় আসে না। আর বাবলুর দিকে তোকে রোজ জ্বালিয়ে খাচ্ছে। দেখ ভাই, ওকে মারতে পারলেই আমরা বেঁচে যাব। কে করবে এসব? আবার একটা লোক ঢুকবে মাঝখানে। এমনিতেই চারদিকে এত ঝামেলায় জড়িয়ে আছি, আরো ফেঁসে যাব। আরে ভাই, অন্য কাউকে লাগবে কেন? হ্যাঁ, তুই কর না। আমি কি ক্রিমিনাল নাকি? তা আমি ওকে ক্রিমিনাল নাকি? দেখ ভাই, ও আমাদের দুজনকে বরবাদ করে দিয়েছে। প্রবলেম এটাই যে আমার সঙ্গে যা কিছুই করেছে সেটা সবাই জানে। তাই যদি আমি কিছু করি তাহলে সবাই আমাকেই সন্দেহ করবে। কিন্তু তোর আর ওর মধ্যে যা লেনদেন আছে তা এখনো কেউ কিচ্ছু জানে না। শুধু এটাই যে তোর দাদা ওর ভালো বন্ধু ছিল। কিন্তু আমি করবো কিভাবে এসব? আমার কাছে একটা প্ল্যান আছে। তোর প্ল্যান সবসময় ফাঁসিয়ে দেয়। আর এবার কিচ্ছু হবে না, পাকা প্ল্যান আছে। 1 মিনিট, আমি তোকে বোঝাচ্ছি, শোন। তুই একটা কাজ কর, তুই না আমার বাড়িতে গিয়ে ওকে মার। দেখ, ওর সঙ্গে তোর তো কোনো সম্পর্ক নেই, তো ব্যাস এটা একটা সাধারণ খুনের মতোই লাগবে। ও কি বাড়িতে যেতে দেবে? ঠিক আছে, বাড়িতে না হয় ঢুকতে দিল, কিন্তু ওকে মারবো কি করে? খুব বিপজ্জনক লোক ও। ও না, ওর পিস্তল এখানে রাখে, এই নিজের পিঠের দিকে, প্যান্টের মধ্যে ঢুকিয়ে। হ্যাঁ, তোকে যে করেই হোক ওর পিস্তলটাকে বের করে নিতে হবে। আর হ্যাঁ, ওর পিস্তলে ওই সাইলেন্সারও লাগানো থাকে, শব্দও হবে না। দেখ ভাই, এটা করলে না আমাদের দুজনের সমস্ত কষ্ট, সমস্ত দুঃখ সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে।
অনেক ভাবার পরে দলজিতের এটা মনে হয়েছিল যে আমাদের জন্য শুধু এই রাস্তাটাই খোলা রয়েছে। মানে দলজিৎই খুনটা করেছে? বাবলু, ওই 11 লাখ টাকা রেডি, বল কবে দেবো? ও ভেরি গুড, হয়ে গেছে তোর কাজ। চল আমি আসছি তোর বাড়ি নিতে। না, তোকে আসতে হবে না। আমি চাই না যে এখানে তোকে আমার সঙ্গে কেউ দেখুক। আচ্ছা, এত ভয় পেয়ে গেছিস? তুই বল না কোথায় আসবো, আমি যাব। ঠিক আছে, চলে আয় আমার বাড়িতে, ওই গিরিশের বাড়িটায়, বুঝলি? ঠিক আছে, কাল যাব আমি। ঠিক আছে, চলে আয়, অপেক্ষা করবো আমি। এসে গেছিস? আরে দরজাটা বন্ধ কর। আরে এত কেন ভয় পাচ্ছিস ভাই? আরে বন্ধু না, একটু চা খাওয়াও আমাদের। হ্যাঁ আনছি। চল, টাকা দে। আগে এই জানলার পর্দাগুলো দিয়ে দে। আরে ভাই, এটা আমার বাড়ি, ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি চাই না কেউ এখানে আমায় দেখুক। ইন্স্যুরেন্স ক্যান্সেল হয়ে গেছে, তদন্তও হতে পারে। এখন তো অ্যাক্সিডেন্ট ভেবে কেস বন্ধ করে দিয়েছে। আমি চাই না যে আবার কেসটা খুলুক, নয়তো আমরা সবাই জড়িয়ে পড়বো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, করছি। ও না, ওর পিস্তল এখানে রাখে, এই নিজের পিঠের দিকে প্যান্টের মধ্যে ঢুকিয়ে। হ্যাঁ, তোকে যে করেই হোক ওর পিস্তলটাকে বের করে নিতে হবে। ঠিক আছে। এটা কি করলেন? কে আপনি? ওকে ছেড়ে দিন। ও ও কি করেছে? ছেড়ে দিন, ছেড়ে দিন ওকে। বাবা, দলজিৎ গুলাটি আর গিরিশ শর্মা এখন আইনের হেফাজতে আছে। তাদের আইপিসির ধারা 302 অনুযায়ী হত্যার জন্য আর 120 বি ধারা অনুযায়ী অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য গ্রেফতার করা হয়েছে। গুরবীর গুলাটির হত্যার মামলার তদন্ত আবার শুরু করা হয়েছে। দলজিৎ আর গিরিশকে গুরবীরের হত্যার মামলাতে এই ধারাগুলোতেই গ্রেফতার করা হয়েছে। গিরিশ আর দলজিৎ তাদের সব অসৎ উদ্দেশ্য
আর তাদের সব ষড়যন্ত্রে অসফল ছিল। গিরিশ এক ব্যক্তিকে ভাড়ায় অফিস পাইয়ে দেওয়ার নাম করে ঠকিয়েছিল, যে কারণে তার স্ত্রীকে এখানে ওখানে হন্যে হয়ে ঘুরতে হয় আর বাবলুর সাহায্য নিতে হয়। আর তারপর গিরিশ বাবলুকে যে নিজের স্বার্থের জন্য ব্যবহার করেছিল, তার এই সমস্ত কার্যকলাপই পরবর্তীকালে বিপদ বাড়িয়ে দেয়। আর অন্যদিকে দলজিৎ গিরিশের সঙ্গে মিলে নিজের দাদার প্রাণনাশের যে ষড়যন্ত্র করেছিল, তা পরবর্তীকালে তারই জীবন তছনছ করে দেয়। প্রত্যেকেই এখানে নিজেদেরই অসৎ উদ্দেশ্য, নিজেদেরই লোভ আর প্রতারণার শিকার হয়েছে। ক্রাইম নেভার পেজ। অপরাধ করে কখনোই কারো লাভ হয় না, কখনোই না। যেই অপরাধের পথে পা বাড়াক না কেন, তার ভাগ্যে সবসময় চোরাবালি জুটবে। তা সে যতই ধুরন্ধর হোক না কেন, যতই ষড়যন্ত্র পরিকল্পনা মাফিক করা হোক বা ওয়েল প্ল্যান্ড হোক না কেন, সত্যি তো এটাই যে অপরাধ আপনাকে শুধুমাত্র কারাগারের পেছনেই নিয়ে যাবে। অপরাধ থেকে পালিয়ে বাঁচা এক অলীক স্বপ্ন, একটা মিথ্যে, একটা গল্প। আর এই ধরনের গল্পের পরিণতি এটাই। খুবই দুঃখজনক আর করুণার বিষয় হবে যদি কেউ এই গল্পের পরিণতির থেকে শিক্ষা নেওয়ার বদলে তার থেকে অপরাধ করার উপায় শেখে। আয়না তো সেটাই দেখায় যা বাস্তব, কিন্তু যদি আমরা যা দেখতে চাই সেটাই দেখি, তাহলে আয়নার কি দোষ? যেসব মানুষ ক্রাইম শো এর বিরুদ্ধে অভিযোগ আনেন যে তারা এর মাধ্যমে অপরাধ করা বা অপরাধ করার পদ্ধতি শিখেছেন, তাহলে দয়া করে তারা এই কেসের শেষটা অবশ্যই দেখবেন। দেখবেন যে এর ফলাফল কি দাঁড়ায়। আমরা সবসময় এটাই বলে থাকি, আর বলতে গিয়ে কখনোই ক্লান্ত হব না যে ক্রাইম নেভার পেজ। অপরাধ করে কখনো কারো কোনো লাভ হয়নি, আর কখনো হবেও না। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন অপরাধের দৌড় শুধুমাত্র কারাগারের পেছনেই শেষ হয়। জয় হিন্দ।